আসসালামু আলাইকুম। প্রিয় ভবিষ্যৎ সহকর্মীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি। আ আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব ইংরেজি সাহিত্যের একেবারে বলতে পারেন সুপার শর্ট সাজেশন। আ যে সাজেশনটি ফলো করলে আপনারা মোটামুটি ইংরেজি সাহিত্যে যে ১৫ নাম্বারের প্রশ্ন আসে, সেখানে ১০ থেকে ১৩ নাম্বার খুব ইজিলি অ্যাচিভ করতে পারবেন। আর ইংরেজি সাহিত্যে দেখা যায় ২-১ টা প্রশ্ন খুব অড দিয়ে ফেলে। তো সেই ২-১ টা প্রশ্নকে আপনাকে ছাড় দিতে হবে। বাকি কিন্তু মোটামুটি যে প্রশ্নগুলো হয়, সেটি কিন্তু আপনি অন্যান্য যেকোনো সাবজেক্টের চেয়ে সাহিত্য অংশটা একটু কম পড়েও ভালো করতে পারবেন। তবে আ এই সাহিত্য অংশটিতে অনেকেই ভুলবশত আ সিলেবাস বা প্রশ্ন বিশ্লেষণ না করে আ আসলে অনেক পড়ে ফেলে। আবার দেখা যায় যে আল্টিমেটলি তাদের কমনও পড়ে না। কারণ বাংলা সাহিত্যের চেয়ে কিন্তু ইংরেজি সাহিত্যটা আসলে আরো অনেক বেশি ভাস্ট। এবং যে গাইড বইগুলো আছে সেখানেও কিন্তু অনেক আ আ জিনিসপত্র দেয়া আছে। তো সেখানে আপনি যদি বুঝে না পড়েন, তাহলে কিন্তু আপনি আল্টিমেটলি দেখা যাবে যে অনেক পড়ছেন, কিছুই মনে থাকছে না, আবার পরীক্ষার হলেও তেমন কিছু পারছেন না। তো আমি নিজে লিটারেচার মানে বিশেষ করে ইংরেজি সাহিত্যে আ সাহিত্য অংশটুকুতে কিন্তু সবসময় ভালো করেছি এবং এটার একমাত্র কারণ হচ্ছে আমি প্রচুর পরিমাণে প্রশ্ন এনালাইসিস করতাম। এবং আমার কাছে মনে হয় বিসিএস ক্যাডার হওয়ার জন্য পড়াশোনা করার চেয়ে এনালাইজিং পাওয়ারটা বেশি থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আমি যেহেতু আজকে আমার কাছে যেহেতু বোর্ড নেই, আমি লিখে রেখেছি আপনাদের সাজেশনটা খুবই শর্ট একটি সাজেশন। মোটামুটি এই সাজেশনটা যদি কমপ্লিট করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আ আ ইংরেজি সাহিত্য অংশটিতে খুব ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবেন। তো আ ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে যে বিষয়টা হয় যে, এটা তো আপনার শুধুমাত্র প্রিলিমিনারির জন্য। লিখিততে গিয়ে এই সাহিত্য অংশটুকু কিন্তু কোনো কাজে আসে না। তো যেহেতু কোনো কাজে আসবে না, আবার আমরা তো সাহিত্যটা পড়ছি না। পড়ছি শুধু যে এই বইটি কে লিখেছেন, হ্যাঁ? বা এটা কোন যুগ বিভাগের বই বা কে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন, এরকম যে প্রশ্নগুলো আসে। তো আল্টিমেটলি কিন্তু লং রানে এটার গিয়ে আমাদের আসলে কোনো উপকারিতা নেই। যেহেতু কোনো উপকারিতা নাই, সেহেতু এখানে আমরা যত কম পড়ে পারি, সেটি হচ্ছে আমাদের মেইন টার্গেট হওয়া উচিত। আর যদি এটা যেমন বাংলা সাহিত্যটা কিন্তু আবার লিখিততে গিয়ে আছে। তো বাংলা সাহিত্য আমরা যত বেশি পড়বো আমরা তত বেশি উপকৃত হব। আর এই ইংরেজি সাহিত্যটা আমরা যত কম পড়ে সবচেয়ে বেশি নাম্বার পাবো, আমরা কিন্তু তত বেশি উপকৃত হব। এইজন্য এখানে একটু শর্টকাট মেথড এপ্লাই করাটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেটার। আর ইংরেজি সাহিত্য প্রিপারেশন নেয়ার জন্য আপনারা খুব বেশি বই পড়বেন না। আমি আপনাদেরকে এটা নিষেধ করি। আমি নিজেও পড়িনি। আমি ইংরেজি সাহিত্যের জন্য ডাইজেস্ট এবং বিগত বছরের প্রশ্নের বাইরে আ তেমন কিছু পড়িনি আসলে। না পড়ার মতোই। হ্যাঁ, আমার বই ছিল বেশ কিছু। কিন্তু আমি আসলে ওগুলো পড়িনি। আমি বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোই পড়েছি। তো সেটা আমি রেফারেন্স এ পরে যাবো। আগে একটু আমি আপনাদের সাথে সাজেশনটা নিয়ে আলোচনা করি। আসলে বিগত বিসিএস এর প্রশ্ন এনালাইসিস করলে দেখা যায় যে ১৫ নম্বরের প্রশ্ন আসে সেটা আ কয়েকটা ভাগে বিভক্ত হয়ে আসে। হ্যাঁ? ১ম এ যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে ইংরেজি সাহিত্যের যে যুগ বিভাগটা আছে, একেবারে ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে মডার্ন ইংলিশ পিরিয়ড পর্যন্ত এখানে কিন্তু অনেকগুলো ডিভিশন এবং সাব ডিভিশন আছে। এই যে ডিভিশন এবং সাব ডিভিশন এখান থেকে কিন্তু মোটামুটি প্রতি বছরই একটা প্রশ্ন আসে। হ্যাঁ, আপনি ৩৫ তম থেকে ৪৬ তম বিসিএস এর প্রশ্ন যদি এনালাইসিস করেন, মোটামুটি দেখা গেছে প্রতি বছর বা ১ বছর গ্যাপ দিয়ে কিন্তু এই যুগ বিভাগটা থেকে প্রশ্ন আসে। একেবারে এই যুগ বিভাগটা আপনার ভিক্টোরিয়ান, এলিজাবেথানের যে সাব ডিভিশন গুলো আছে সেগুলো সহ আপনাকে পড়তে হবে এবং সাল সহ এই জায়গাটা পড়বেন। এখানে থেকে পড়লে মোটামুটি একটা মার্ক আপনার কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো ১ম এই আমি এজন্য বলব যে আপনার যুগ বিভাগটা খুব ভালো মতো পড়বেন। মানে ১ পেজের ডাইজেস্ট যদি থাকে আপনাদের দেখবেন ১ পেজে ওই যুগ বিভাগটা থাকে। ওই যুগ বিভাগটা একেবারে সুন্দর করে মাথার মধ্যে সেভ করে রাখবেন। ঠিক আছে? ওখান থেকে ১ নাম্বার আপনারা যদি পেয়ে যেতে পারেন। এরপরে ২ নাম্বার আছে লিটারেরি টার্ম। লিটারেরি টার্মটাও আপনারা হচ্ছে ডাইজেস্ট থেকে পড়বেন
এখানে খুব এ এটা পড়তে কিন্তু খুব মজা লাগে, হ্যাঁ? আর একটু সহজও লাগে। তো এটা আপনার ডাইজেস্ট থেকে পড়বেন, এখানে খুব সহজ। এখান থেকে অবশ্যই ১ টা প্রশ্ন আসবে, অনেক সময় ২ টা প্রশ্নও আসে। ১ পেজ অথবা সর্বোচ্চ ২ পেজ, ১.৫ পেজের মতো থাকে ডাইজেস্টে। এটা খুব ভালো মতো পড়ে ফেললে কিন্তু এখান থেকে আপনি ১ মার্কস একেবারে ফুল কনফার্ম এখান থেকে আসবেই। ঠিক আছে? আর সাথে বিগত বছরের প্রশ্নগুলো হ্যাঁ? এরপরে আছে কোটেশন। কোটেশনও ডাইজেস্ট। শুধু ডাইজেস্ট থেকে মোটামুটি ওই ডাইজেস্ট আর হচ্ছে আপনার শেক্সপিয়ারের যে বিভিন্ন আ বই সেখান থেকেই মূলত কোটেশন গুলো দিয়ে দেয়। তো কোটেশন গুলো হচ্ছে আ ডাইজেস্ট থেকে আপনারা পড়ে ফেলবেন। কোটেশনটা তো আসলে একবার পড়লে মনে থাকে না, এটা একটু বারবার পড়ার চেষ্টা করবেন। বারবার পড়ার চেষ্টা করলে পড়লে দেখা যাবে যে কোটেশন গুলো কিন্তু খুব সুন্দর মতো আপনি হচ্ছে ক্যাপচার করে ফেলতে পারেন, অথবা আ যে অপশন গুলো আসে সেই অপশন থেকে কিন্তু আপনি এই জিনিসগুলো আ আ মানে মোটামুটি মেমোরাইজ করে ফেলতে পারবেন। এরপরে আছে ৪ নাম্বারে হচ্ছে ক্যারেক্টার। হ্যাঁ? ক্যারেক্টারের ক্ষেত্রে মোটামুটি যে একেবারে খুব ফেমাস যে রাইটিংস গুলো আছে শেক্সপিয়ারের, আপনার শেক্সপিয়ারের যতগুলো লেখা আছে, হ্যাঁ? আম এই লেখাগুলো থেকেই কিন্তু মোটামুটি ক্যারেক্টার গুলো আসে। হ্যাঁ? তবে ক্যারেক্টার গুলো পড়ার ক্ষেত্রে ক্যারেক্টার গুলো কিন্তু একদমই মনে থাকে না। যেহেতু আমরা ওই ফুল বইটা পড়ি না। ফুল বই যদি পড়া হয় তাহলে কিন্তু ক্যারেক্টার গুলো খুব ভালো মনে থাকে। কিন্তু যেহেতু আমরা ফুল বইটা পড়ি না, সেহেতু ক্যারেক্টারটা মনে রাখা একটু টাফ হয়। সেক্ষেত্রে এই ক্যারেক্টারটা পড়ার জন্য যেকোনো একটা গাইড বই, সেটা ওরাকল মিরাকল হতে পারে, বা অন্য যেকোনো বই যেখানে একটু মানে প্রত্যেকটা আ সাহিত্যের শর্ট একটা প্রেসাইজ থাকে, হ্যাঁ? বড় বইগুলোতে। আবার ডাইজেস্টেও ইদানিং এটা করেছে। যদি ডাইজেস্টে থাকে তাহলে ডাইজেস্ট থেকে ওই শর্ট যে প্রিসাইজটা আছে এটা পড়ে নেবেন। তাহলে ঘটনাটা যদি আপনার মনে থাকে তাহলে আপনার ওটার ক্যারেক্টার গুলো মনে রাখাটা খুব সহজ হবে। আর যদি বইতে তেমনভাবে না থাকে তাহলে একটু গুগল করে যে আচ্ছা, হ্যামলেটের কাহিনীটা কি? হ্যাঁ? ম্যাকবেথের কাহিনীটা কি? কিং লিয়ারের কাহিনীটা কি? এভাবে একটু জাস্ট জিসটা যদি একটু আইডিয়াটা নিয়ে রাখেন, তাহলে কিন্তু দেখা যাবে যে এখান থেকে একটা আ খুব ভালো মার্ক আপনারা কিন্তু ক্যারি করতে পারবেন। আর এখান থেকে প্রশ্ন আসবেই মাস্ট। আর তবে এখান থেকে খুব বেশি পড়তে যাবেন না। শেক্সপিয়ার, এরপরে হচ্ছে আপনার খুব ফেমাস একেবারে রাইটিংস যেগুলো বিগত বছরে বারবার করে যে রাইটারদের আ পা পড়াগুলো আসে, যেমন ধরেন হচ্ছে শেলি, টেনিসন, কোলরিজ, হ্যাঁ? এদের লেখাগুলো তো বারবারই পরীক্ষায় আসে। জন ডন, হ্যাঁ? এগুলো যেহেতু বারবার আসে, এইসব রাইটারের যে কিছু ফেমাস রাইটিংস গুলো আছে এগুলোর ক্যারেক্টার গুলো পড়লেই কিন্তু এখানে এনাফ। এগুলোই পড়তে আসলে অনেক টাইম লেগে যায়। এরপরে হচ্ছে গিয়ে যেটা সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন। হ্যাঁ, এই যে এত কিছু আমি বললাম, ইংরেজি সাহিত্যের জন্য শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার্স যদি আপনি কমপ্লিট করেন এবং শুধু বিসিএস এর যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন গুলো আছে সেগুলো যদি কমপ্লিট করেন, তাহলে দেখা যাবে যে আপনি ১০ মার্ক, রাফলি 10 মার্কস আপনি শুধু ওখান থেকেই পেয়েছেন। কারণ উম যেটা হচ্ছে বিগত বছরের বাইরে যে প্রশ্নগুলো হয়, সেই প্রশ্নগুলো দেখা যায় খুব টাফ কোয়েশ্চেন দিয়ে দেয়। সেটা যারা মানে অনেক পড়াশোনা করেছে তাদের জন্য আনকমন থাকে। যারা একটু কম পড়াশোনা করেছে তাদের জন্য আনকমন থাকে, হ্যাঁ? তো সেক্ষেত্রে সেটা নিয়ে কিন্তু আসলে খুব বেশি মাথা ঘামানোর তেমন কোনো প্রয়োজন আমার মনে হয় না পড়ে। মানে আমি বিশেষত বিগত বছর বেস প্রশ্নগুলোই পড়তাম। আর ডাইজেস্টটা পড়তাম। কারণ ওখানে ঘুরে ফিরে বিগত বছরের প্রশ্নগুলোই থাকতো। মানে আমি চেষ্টা করতাম যে এই ইংরেজি সাহিত্য অংশটাতে যত কম পড়ে সর্বোচ্চ নাম্বার ক্যারি করা যায়। ঠিক আছে? কিন্তু দেখা যেত যে এইখানে কিন্তু নাম্বারও বেশি তোলা যেত। কারণ বিগত বছরের প্রশ্ন কিন্তু এখানে প্রচুর রিপিট হয়। মানে বিসিএস এর যে বিগত বছরের প্রশ্নগুলো যেগুলো এসেছে এবং যে রাইটার গুলো ঘুরে ফিরে এসেছে, সেই রাইটারের আ আ সাহিত্য কর্মগুলো যদি আপনি খুব ভালো মতো পড়েন, তাহলে কিন্তু আপনার জন্য এখানে খুব ভালো একটা মার্কস ক্যারি করা সম্ভব। তো এই ৫ টা আ যে টপিক আমি বললাম, এগুলো পড়লেই কিন্তু মোটামুটি আপনার বিগত বছরের প্রশ্ন আর এই যেই পার্ট গুলো বললাম সেগুলো পড়লে অনেকটা আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। এরপরে আমি কিছু রাইটারের নাম বলব। কিছু বলতে মোটামুটি ১০ জন রাইটারের নাম বলব, যাদের রাইটিংস গুলো পড়লে এবং যাদের সম্পর্কে একটু বিস্তারিত জানলে আপনার কিন্তু মোটামুটি সাহিত্য অংশে আপনি খুব ভালো নাম্বার পেতে পারেন।
আর আমি কিন্তু একটু আ আপনাদেরকে বুঝিয়ে বলছি এজন্য, কারণ অনেক সময় দেখা যায় যে আমি thoroughly এটা বলে যেতে পারি কিন্তু আপনার প্রশ্ন এনালাইসিস করাটা আপনার হবে না। বা আমি এভাবে বললে আপনি আরেকটু প্রশ্ন এনালাইসিস করলে আপনার জন্য কিন্তু সেটা খুব আরো বেশি ইফেক্টিভ হবে। আরেকটা বিষয় হচ্ছে উম যুগ বিভাগের ক্ষেত্রে আপনাদের জন্য ২ টা যুগ কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। একটা হচ্ছে এলিজাবেথান পিরিয়ড, আরেকটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড। ঠিক আছে? এই ২ টা পিরিয়ড থেকে আপনার প্রশ্ন আসবেই। সো এই ২ টা পিরিয়ডের যে রাইটাররা আছেন, তাদের রাইটিংস গুলো পড়বেন। আরেকটা প্রশ্ন আসে সেটা হচ্ছে যে মানে ধরেন এস.টি. কোলরিজ উনি কোন এজ এর রাইটার? হ্যাঁ? জন ডান উনি কোন এজের রাইটার? এই জিনিসগুলো কিন্তু আসে। এই জিনিসগুলো কিন্তু আপনার ওই ডাইজেস্ট বলেন বা যেকোনো গাইড বই পড়েন এগুলোতে আম সবই আছে। আপনি একটু এগুলো একটু কোনো একটা ছন্দ দিয়ে বা বারবার পড়ে এই জিনিসগুলোকে একটু মাথায় রেখে দেবেন, হ্যাঁ? আর যোগ বিভাগের হিসেবে বিশেষত রোমান্টিক পিরিয়ড, মডার্ন পিরিয়ড আর হচ্ছে আপনার আ এলিজাবেথান পিরিয়ড। এই পিরিয়ড গুলা থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন আসে। কারণ এই পিরিয়ড গুলোতেই কিন্তু খুব ফেমাস যে রাইটার গুলো আছে, তারা কিন্তু এই পিরিয়ড গুলোতেই তাদের সাহিত্যকর্মগুলো সৃষ্টি করেছেন। তো এবার আসি আমি কয়েকজন রাইটারের নাম বলব যে ঘুরে ফিরে এদের প্রশ্ন প্রতি বছর আসবে। এদের সাথে হয়তো যোগ হয়ে আরো ২-১ টা প্রশ্ন আসবে। তো সেগুলো তো আপনারা একটু যেকোনো একটা বই তো একবার রিড থ্রু করবেনই। সেখান থেকে তো আপনাদের মনে থাকবে। তার উপরে আপনারা বিগত বছরের প্রশ্ন পড়ছেন। সেখান থেকে অনেক প্রশ্ন রিপিট হবে। হ্যাঁ? তো আ সেক্ষেত্রে ১ম এই আসি শেক্সপিয়ার। শেক্সপিয়ার থেকে আপনার প্রশ্ন হবেই। সেটা অবশ্যই ১ এর অধিক প্রশ্ন হবে। ২-১ টা বিসিএস এ দেখা যায় যে শেক্সপিয়ারকে একটু আ গুরুত্ব কম দেয়া হয়েছে, আসে না। সেটা হচ্ছে মানে ওটার নিপাতনের সিদ্ধটাও কিন্তু সবসময় এরকম হয় না, হ্যাঁ? তো বেশিরভাগ সময় শেক্সপিয়ার থেকে একাধিক প্রশ্ন হয়। তাহলে শেক্সপিয়ারের মোটামুটি যে নাটকগুলো আছে, কোনটা ট্র্যাজেডি, কোনটা কমেডি, শেক্সপিয়ারের বিভিন্ন উক্তি, শেক্সপিয়ারের বিভিন্ন রাইটিংস এর যে ক্যারেক্টারস গুলো আছে সেই ক্যারেক্টারস গুলো মোটামুটি এগুলো কিন্তু খুব ভালোমতো আপনাকে পড়ে ফেলতে হবে। ঠিক আছে? একেবারে শেক্সপিয়ার খুব ভালোমতো পড়তে হবে। এরপরে আছে হচ্ছে ওর্টসওয়ার্থ এবং কোলরিজ। এই ২ জন থেকে কিন্তু প্রশ্ন আসেই। মোটামুটি ৩৫ তম বিসিএস থেকে আপনারা ৪৬ তম বিসিএস এর প্রশ্ন যদি একটু এনালাইসিস করে থাকেন, তাহলে দেখবেন যে ঘুরে ফিরে ওনাদের প্রশ্ন প্রতিবারই আসে। তো তাদের যে মোটামুটি আ আ শিল্পকর্মগুলো আছে সবগুলোই আপনারা আ উম পড়ে ফেলার চেষ্টা করবেন, হ্যাঁ? এরপরে আছে হচ্ছে আপনার ওয়ারসওয়ার্থ ও কোলরিজ বলেছি। এরপরে হচ্ছে শেলি, পার্সি বাইসি শেলি। শেলির লেখাগুলো প্রতি বছরই আসে। এরপরে টেনিসনের রাইটিংস গুলো প্রতি বছরই আসে। ডব্লিউ.বি. ইয়েটস কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। উনার যতগুলো রাইটিংস আছে সবগুলো পড়ে ফেলবেন। একটা দেখা যায় দিয়ে যায়। ঘুরে ফিরে ২-১ বছর পরই ডব্লিউ.বি. ইয়েটস থেকে কিন্তু প্রশ্ন আসে। এরপর টি.এস. এলিয়ট থেকেও প্রশ্ন আসে। এটা দেখা যায় ঘুরে ফিরে ২-১ বছর পরে টি.এস. এলিয়টকে দিয়ে দেয়। হ্যাঁ? এরপরে জন ডানও কিন্তু খুব ইম্পোর্টেন্ট। উনার কোটেশন আসতে পারে অথবা উনার লেখা যেগুলো আছে সেখান থেকে প্রশ্ন আসতে পারে। এরপরে জন ড্রাইডেন আসে। হ্যাঁ? এরপরে জর্জ বার্নার্ড শ আছে। এরকম আরো কিছু আ রাইটার আছেন যাদের লেখাগুলো কিন্তু প্রতি বছরই ঘুরে ফিরে চলে আসে। তো ইংরেজি সাহিত্যের আ অ্যা এই যে মানে আপনার আমি টোটাল ১৫ টা টপিক বললাম। এই ১৫ টা টপিক যদি আপনি খুব ভালো মতো পড়েন, তাহলে আপনি 10 প্লাস নাম্বার খুব একেবারে চোখ বন্ধ করে মানে পেয়ে যাবেন। আর আপনি যখন এনালাইসিস করে পড়বেন, আপনি বই নিয়ে পড়বেন বা ডাইজেস্ট বিগত বছরের প্রশ্নটা পড়ে যখন আপনি একটু নিজের মতো করে এনালাইসিস করবেন, তখন দেখবেন যে আপনি কিন্তু সাহিত্য অংশ হয়তো ২-১ টা মার্কস যেগুলো কঠিন আসে সেগুলো আপনার ছেড়ে দিতে হবে। সেগুলো আপনি ছেড়ে দেবেন। হ্যাঁ? সেগুলো নিয়ে জোরাজুরির কিছু নাই। সেগুলো যে আপনাকে পারতেই হবে এমন কোনো কথা নেই। আমি সবসময় বলি যে সবকিছু পারার কোনো প্রয়োজন নাই। আপনি প্রিলিমিনারি ভালোমতো কনফিডেন্টলি পাস করতে পারলেই হলো। ঠিক আছে? এই যে আমি টপিক গুলো বললাম, এই টপিকের মধ্যে আপনি কিন্তু মোটামুটি 10 মার্কস খুব একেবারে চোখ বন্ধ করেই পেয়ে যাবেন। এটা নিয়ে কোনো কনফিউশন নেই। এরপরে আপনাকে আরো কিছু জিনিস পড়তে হবে। সেটা হচ্ছে ধরেন আ আ যে নোবেল পুরস্কার।
কোন রাইটার এবার নোবেল পুরস্কার পেয়েছে বা নোবেল লরিয়েট একজন রাইটার উনি কোথায় জন্মগ্রহণ করেছে, উনি কোন ভাষার কবি, এছাড়া হচ্ছে উনি কোন সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন অথবা একটা বই দিয়ে দিল এটা কোনটা নোবেল পাওয়া বই। হ্যাঁ? এরকম প্রশ্ন আসতে পারে। এরপরে গিয়ে আপনার আসতে পারে হচ্ছে যে বিভিন্ন বিভাগে যে বিভিন্ন ফেমাস যে রাইটিংস টা আছে, সেই রাইটিংস গুলো কোন প্রেক্ষাপটে রচনা করা হয়েছিল। সেই জিনিসগুলো আসতে পারে। সেটা কিন্তু খুব অল্প পড়া। সেটা আপনি মোটামুটি বিগত বছরের প্রশ্নগুলো পড়লে কিন্তু আ খুব ভালো মতো এটা ক্যাপচার করে ফেলতে পারবেন। হ্যাঁ? তো এই যে আমি টপিক গুলো বললাম, এই টপিক গুলো পড়েন আর আপনি ডাইজেস্ট এ দেখবেন পেছনের দিকে অনেকগুলো প্রায় ৩-৪ পেজের মতো আ বিগত বছরের বেস প্রশ্নগুলো একসাথে দিয়ে দেওয়া থাকে। ওইখান থেকে যদি আপনি পড়েন, ওখান থেকে আপনি ওই ১.৫ পেজ পড়ে আপনি কিন্তু ৪-৫ নাম্বার কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। তো এইজন্য আমি ইংরেজি সাহিত্যটা আপনারা নিজেরা একটু প্রশ্নটা মানে সবার আগে বিসিএস এর যে বিগত বছরের প্রশ্নটা আছে এই ইংরেজি সাহিত্যের জন্য সেটা খুব ভালো মতো পড়ে ফেলবেন। ওইটা পড়ে ফেললে আপনি কিন্তু পালসটা ধরে ফেলতে পারবেন। আপনার জন্য আর খুব বেশি কষ্ট হবে না এখান থেকে ভালো একটা নাম্বার তোলার ক্ষেত্রে। তো আর আমি বারবার যে কথাটি বলেছি, আবারও বলছি যে ইংরেজি সাহিত্যে খুব বেশি টাইম দেয়া যাবে না। এখানে খুব ক্যালকুলেটিভ ওয়েতে আপনাকে পড়াশোনাটা করতে হবে যাতে করে অল্প করে সর্বোচ্চ নাম্বারটা আপনি ক্যারি করতে পারেন। এবং সেক্ষেত্রে অবশ্যই সবার আগে বিসিএস এর প্রশ্নগুলো সলভ করবেন। এরপরে আপনি ডাইজেস্টটা পড়ে ফেলবেন। ডাইজেস্টটা পড়ে ফেলার পরে আপনার যদি মনে হয় যে আপনার হাতে সময় আছে এবং আপনার কাছে মনে হয় যে না আরেকটু পড়লে ভালো হয় বা আপনি পারছেন মোটামুটি ক্যাপচার করতে, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ওরাকল মিরাকলের যে বইটা আছে বা অন্য যেকোনো রাইটারের বই বাজারে পাওয়া যায়, সেগুলোর একটা নিয়ে কিন্তু আপনি পড়ে ফেলতে পারেন। তো এই হলো আপনাদের ইংরেজির আ আ লিটারেচারের সাজেশন। আমি প্রত্যেকটা সাবজেক্টেরই খুব কমপ্যাক্ট সাজেশন দেয়ার চেষ্টা করব, যেটার মাধ্যমে আপনারা খুব ভালো একটা মার্কস ক্যারি করতে পারেন এবং সেটা আমি প্রতিদিনই দেয়ার চেষ্টা করব। তো যেহেতু আমার কাছে এখন বোর্ড নেই, সেহেতু আপনাদেরকে একটু কষ্ট করে আ লিখে নিতে হবে। আমার মুখে বলব সেটা থেকে আপনাদেরকে লিখে নিতে হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই রমজান মাসকে টার্গেট করে খুব ভালো মতো পড়াশোনা করতে থাকেন। সবার সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।